তো ডিয়ার লার্নার্স, আজকে এই ইন্ডিগো লুইস ফিশারের দ্বারা লিখিত ইন্ডিগো চ্যাপ্টারের আমার ভিডিওর সেকেন্ড পার্টটা শুরু করতে চলেছি। তো মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন শেষ পর্যন্ত। যদিও ভিডিওটা লম্বা হয়, 20 থেকে 22 মিনিট লম্বা হতে পারে, তাহলে মনোযোগ সহকারে দেখলে কেন আমার লেটার মিস হবে, স্টার মার্কস পাইতে কি প্রবলেম হবে, মনোযোগ সহকারে যদি দেখতে থাকি, রেগুলার যদি আমার ভিডিওর প্রতি যদি আপনারা থাকেন, keep on watching the video, I hope that you will get the good marks. So thereafter এখন শুরু করি। আমার আজকের এই প্যারাগ্রাফ থেকে শুরু করার কথা ছিল, most of the arable land in the Champaran districts was divided into large estates owned by the Englishmen and worked by Indian tenants. The chief commercial crops was indigo. হ্যাঁ, তো এখন আমরা দেখতে পাই এখানে বেশিরভাগ অ্যারাবল ল্যান্ডস, তার মানে সুইটেবল উপযুক্ত ভূমি যেগুলো আছে চাম্পারান ডিস্ট্রিক্টের, এগুলা ডিভাইড করা হয়েছে বড় বড় স্টেটে, বড় বড় ক্ষেত্রে, বড় বড় মাঠে এগুলাকে ভাগ করা হয়েছে। এবং এগুলার মালিকানা মালিক হলেন ইংলিশম্যান যারা আছে, ইংলিশ ল্যান্ডলর্ডস, তারা ইংলিশের মানুষেরা, তারা এর মালিক। আর টেনেন্টস মানে এই যে বাড়াদার যারা আছে, ভাড়া দিয়ে থাকে, তো ইন্ডিয়ান টেনেন্টসে এই জমিগুলোর ওয়ার্ক করে থাকে। এখানে কিন্তু চিফ কমার্শিয়াল ক্রপস, মূল কমার্শিয়াল বা অর্থনৈতিক যে শস্য আছে, এটাই হলো আমার ইন্ডিগো। হ্যাঁ, তো চলো নেক্সট। দ্য ল্যান্ডলর্ডস compelled all tenants to plant 320 or 15% of their holdings with indigo and surrendered the entire indigo harvest as rent. This was done by long-term contract. তো এখানে আছে ল্যান্ডলর্ড, জমির মালিক বা জমির ভূমির মালিক যারা আছে, এরা কিন্তু একটা লং টার্ম কন্ট্রাক্ট করছে একটা বিরক্তিকর একটা ইস্যুর উপর। সেই বিরক্তিকর ইস্যুটা কি জানেন? ল্যান্ডলর্ড তাদের টোটাল জমির মধ্যে 15%রা এই কৃষকরা, টেনেন্টস যারা আছে, 15% টোটাল জমির মধ্যে 15% চাষ করতে হবে ইন্ডিগো। আর সেই ইন্ডিগো চাষের টোটাল ইন্ডিগো হারভেস্টগুলা সবগুলা সাবমিট করতে হবে, সবগুলা জমা করতে হবে কার কাছে? এই ইংলিশ ল্যান্ডলর্ডের কাছে জমা দিতে হবে। দেখতে পাচ্ছেন তার কত নির্যাতন, তাদের কত শোষণ। 15% ল্যান্ড যে আছে, এই 15% ইন্ডিগো ফলাইতে হবে। আর টোটাল ইন্ডিগো হারভেস্ট বাড়া হিসাবে এই জমি মালিকের কাছে, ল্যান্ডলর্ডের কাছে সাবমিট করতে হবে, জমা করতে হবে। তো যাই হোক, presently the landlords learned that Germany had developed synthetic indigo. They thereupon obtained agreements from the sharecroppers to pay them compensation for being released from the 15% arrangements. হ্যাঁ, ইন্ডিগো জার্মানি যে সময় একটা ইন্ডিগো স্টার্ট করেছে, সেই ইন্ডিগোটা হলো সিনথেটিক ইন্ডিগো, এটা ন্যাচারাল নয়। আর সেইটা স্টার্ট করার কারণে আবির্ভাব হয়েছে তখন বাজারের ভ্যালু, এই ন্যাচারাল ইন্ডিগোর ভ্যালুটা ডিক্রিজ হয়ে গেছে। আর যার ধরুন এই 15% হিসাবে যে একটি লং টার্ম কন্ট্রাক্ট ছিল কৃষকদের উপর, সেই লং টার্ম কন্ট্রাক্টে উইথড্র করার জন্য প্রত্যেকজন শেয়ার ক্রপার্সকে বলেছে তারা উইথড্র করো। আর উইথড্র করতে হলে একটা কম্পেনসেশন, একটা ফিস দিতে হবে, একটা ক্ষতিপূরণ দিতে হবে। তো ঠিক আছে, যাই হোক, তারপরে যাই। দ্য শেয়ার ক্রপার্স অ্যারেঞ্জমেন্টস was irksome to the peasants and many signed willingly. Those who resisted engaged lawyers. The landlords hired thugs. আচ্ছা, দ্য শেয়ার ক্রপার্সের যত অ্যারেঞ্জমেন্ট ছিল, তা এই সব শেয়ার ক্রপার্সের প্রতি যত কিছু অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, সব কিছু ইরিকসম, ট্রাবলসাম, যন্ত্রণাদায়ক, একটা বিরক্তিকর, একটা শোষণের জন্য একটা বিষয় এই ইন্ডিয়ান পেজেন্টসদের জন্য, কৃষকদের জন্য। অ্যান্ড অনেকজনে সাইন করেছে এই তাদের ট্রিক্স যেটা আছে, এটা কম্পেনসেশন সহ এই 15%কে মানে লাঘব করার জন্য অনেকে সাইন করে দিয়েছে তারা উইলিংলি। আর কয়েকজনে তারা সাইন করেনি, তারা কম্পেনসেশন সহ এই ক্ষতিপূরণ সহ তারা সাইন করবে, এই 15% থেকে তারা বের হয়ে যাবে এই লং টার্ম কন্ট্রাক্ট থেকে। অনেকজনে সাইন করেনি, যারা সাইন করেনি তারা কোর্টের এই লয়ারদের সাথে, অ্যাডভোকেটদের সাথে কন্ট্যাক্ট করেছে, যোগাযোগ করেছে, আর তারা আইনের আশ্রয়ে নিয়েছে। আর ল্যান্ডলর্ডস যারা আছে, জমির মালিক, এই জমির মালিক তারা টক্স বা গুন্ডার আছে, মস্তান সান্ডা, এই মস্তান সান্ডাদেরকে তারা হায়ার করেছে এই বলপূর্বক বা জুড়ে বলে তাদের থেকে এই কম্পেনসেশনটা নেওয়ার জন্য, ক্ষতিপূরণটা লওয়ার জন্য কৃষকের কাছ থেকে। তো এখন দেখি, meanwhile the information about synthetic indigo reached the illiterate peasants who had signed and they wanted their money back. আর meanwhile তারপর থেকে যখন যারা উইলিংলি তারা সাইন করে দিয়েছে ভুলবশত
এই ক্ষতিপূরণ সহ দিয়াও তারা যাতে সাইন করেছিল অনেক কৃষকেরা, তারা তো জানতো না, কৃষক প্রত্যেকেরা তো লিটারেট নয়, শিক্ষিত নয়, কাজেই তারা প্রত্যেকে জানতে পারেনি। আর যারা জানতে পারেছিল তারা কিন্তু ক্ষতিপূরণটা দেয়নি, বরং উকিলের সাথে কন্ট্যাক্ট করেছেন। তো পরবর্তীতে যারা জানতে পারলো, অলরেডি তারা সাইন করে দিয়েছে, তারা জানতে পারলো, তারা এখন ডিমান্ড করে আমাদের মানিগুলো আমাদের ব্যাক দাও, ফিরিয়ে দাও, আমরা যে ক্ষতিপূরণ হিসাবে যে টাকাগুলো দিয়েছি, মানে দিয়েছি, ওইগুলো আমাদেরকে গিভ আস ব্যাক। এট দিস পয়েন্ট গান্ধী অ্যারাইভড ইন চাম্পেরা। এই ঠিক একই মুহূর্তে, এই মুহূর্তে গান্ধীজি চাম্পেরানে উপস্থিত হয়ে গেলেন। তো যাই হোক, he began by trying to get the facts. First he visited the secretary of the British Landlords Association. The secretary told him that they could give no information to an outsider. Gandhi answered that he was not outsider. আচ্ছা, এখানে তো গুরুত্বপূর্ণ একটা কথা। গান্ধীজি আসার পর তো এই ছোট্ট যে বারিকি একটা স্মল ফ্যাক্টস যেটা আছে এটা পাওয়ার জন্য চেষ্টা করেছিলেন। তিনি ব্রিটিশ ল্যান্ডলর্ডসের অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, ব্রিটিশ ল্যান্ডলর্ডের যত অ্যাসোসিয়েশন আছে তো নিশ্চয়ই একটা অ্যাসোসিয়েশনের সেক্রেটারির বাড়িতে তিনি ভ্রমণ করেছিলেন এই বিষয়টা ডিটেলস জানার জন্য। তখন সেক্রেটারি যাওয়ার পর সেক্রেটারি তিনি নিজে বলেছেন, আমরা কোনো আউটসাইডার, বহিরাগত অন্য স্থানের কোনো মানুষকে আমরা এই ধরনের আমাদের তথ্য সম্পর্কে দিতে কোনো অবস্থায় রাজি নয়, তুমি যাও, তুমি তোমার ফিরে যাও। গান্ধী আনসার্ড, গান্ধী যে উত্তর করলেন, আমি কোনো আউটসাইডার নয়, আমি কোনো বহিরাগত নয়, আমি তো এই একই স্থানের, একই দেশের, একই মাটির, একথাই বুঝিয়েছেন গান্ধীজি। নেক্সট, গান্ধী কল্ড অন ব্রিটিশ অফিসিয়ালস কমিশনার অফ ট্রিট ডিভিশন in who is the Champaran district lay. The commissioner Gandhi reports proceeded to bully me and advise me forthwith to leave Tirut. আচ্ছা, পরবর্তীতে গান্ধীজি ব্রিটিশ অফিসিয়াল কমিশনার অফ টিরুট ডিভিশন যেটা আছিল, টিরুট একটা ডিভিশন আছিল, তাদের একটা বিভাগ ছিল এই ল্যান্ডলর্ডের, এই যেটা চাম্পারান ডিস্ট্রিক্টে, টোটাল চাম্পারান ডিস্ট্রিক্ট এই টিরুট ডিভিশনে কন্ট্রোল করে রেখেছে। সেইখানে তিনি গিয়েছিলেন ভ্রমণের জন্য বা আরও কিছু স্মল ডিটেলস জানার জন্যে। বাট কমিশনার গান্ধী রিপোর্টস চাইলেন, এই বিষয়গুলো চাইলেন জানার জন্য, কিন্তু বরং তারা গান্ধীজিকে বকুনি দিয়েছে এবং বলেছে ইনফরমেশন, গান্ধীজি কোনো ইনফরমেশন দেয়নি। অ্যাডভাইস মি ফরথউইথ টু লিভ দ্য টিরুট, এবং তা তড়িঘড়ি আমাকে অ্যাডভাইস করা হয়, তাড়াতাড়ি তুমি টিরুট থেকে, এই ডিভিশন থেকে বেরিয়ে যাও, সরিয়ে পড়ো। আচ্ছা, গান্ধী did not leave. Instead, he proceeded to Motihari, the capital of Champaran. Several lawyers accompanied him at the railway station. A vast multitude greeted him. গান্ধীজি কিন্তু এই টিরুট বা এই যে স্থান যেটা আছে, তিনি এই স্থান থেকে সরে যাননি, সরে দাঁড়াননি। হ্যাঁ, বরং তিনি প্রসিড করেছেন মতিহারির দিকে, যেটা চাম্পারানের একটা ক্যাপিটাল, চাম্পারানের প্রধান স্থল যেটা আছে, এই মতিহারির দিকে তিনি অগ্রসর হয়েছিলেন। অনেক লয়ার, আইনজীবী তার সাথে অ্যাকম্পানিড হয়েছিল, সঙ্গী হয়েছিলেন। কার সাথে? গান্ধীজির সাথে। কোথায়? এট দ্য রেলওয়ে স্টেশনে। আর বেস্ট মাল্টিটিউড মানে আরো অনেক ব্যক্তিত্ব, অনেক গুরুত্বপূর্ণ ডাঙ্গরিয়া ব্যক্তিবর্গ ওনার সাথে দেখা করেছিলেন, ওনার সাথে সহপাঠী হলেন। He went to a house and using its headquarters continued his investigation. A report came in that a peasant had been maltreated in a nearby village. আচ্ছা, he went to a house, তিনি এমন একটা বাড়িতে গেলেন সেই স্থানে, আর সেই বাড়িটিকে তিনি নিজের অফিসের হেডকোয়ার্টার হিসেবে বানিয়ে ফেললেন। কোনো একটা স্থানে যখন মহাত্মা গান্ধী যাওয়ার পর সেখানে একটি বাড়িতে তিনি থাকলেন, আর সেই বাড়িটিকে তিনি একটি হেডকোয়ার্টার বানাইলেন, যাতে করে টোটাল খবরাখবরগুলা, টোটাল পার্শ্ববর্তী যতটুকু ইনফরমেশন আছে, যত অবস্থা আছে এই কৃষকদের, সমস্ত খারাপ পজিশনকে খবরাখবর নেওয়ার জন্য এবং ডিটেলস ইনভেস্টিগেশন করার জন্য যে স্থানে যে বাড়িতে থাকলেন সেই বাড়িটিকে তিনি বানিয়ে ফেললেন একটি হেডকোয়ার্টার। যাই হোক, নিজের একটি হেডকোয়ার্টার গড়ে ফেললেন, আর তিনি ওনার নিজের ইনভেস্টিগেশন কন্টিনিউ চালিয়ে গেলেন। হঠাৎ করে একটা রিপোর্ট এসেছে যে পার্শ্বের গ্রামে একজন কৃষকের উপর অত্যাচার করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, ওনাকে মারধর করা হয়েছে। গান্ধী ডিসাইডেড টু গো অ্যান্ড সি। গান্ধী সিদ্ধান্ত নিলেন যাবেন এবং দেখবেন। দ্য নেক্সট মর্নিং স্টার্টেড আউট অন দ্য ব্যাক অফ এন এলিফ্যান্ট। পরবর্তী দিন সকালে একটি হাতির পিঠে করে রওনা দিলেন।
হাতির পিঠে করে রওনা দিলেন সেই স্থান এই ক্ষতবিক্ষত মানুষটিকে দেখতে, যে যারা মাল্টিরেট করেছিল, কুবিহেভ করেছিল, পিটুনি দিয়েছিল, শাস্তি দিয়েছিল, যে কৃষকে ওনাকে দেখার জন্য তিনি প্রস্তুতি হয়েছিলেন। হি হ্যাড নট প্রসিড ফার when the police superintendent's messengers overlooked him and ordered him to return to town in his carriage. তিনি সামান্য অগ্রসর হতে পারেননি। সামান্য কিছু যেতে না যেতেই পুলিশ সুপারিনটেন্ডেন্টের একজন মেসেঞ্জার, মানে এসপির একজন মেসেঞ্জার তড়িঘড়িতে ওনাকে ক্যাচ করলো, ধরলো, ওনাকে আটকালো এবং আটকিয়ে বলল, আপনি আপনার সেই ক্যারেজ যে যান আছে, যে হাতি আছে, এই নিজের হাতি বা যান দিয়ে তুমি এখান থেকে চলে যাও, ফিরে যাও, তুমি সেখানে আর যাবে না। গান্ধী কম্পাইল্ড, গান্ধী রাজি হয়ে গেলেন। আচ্ছা দেখি তারপর কি। The messenger drove Gandhi home, where he served him with an official notice to quit Champaran immediately. Gandhi signed a receipt for the notice and wrote on it that he would disobey the order. আরেকটা বিরাট বিষয়, এই যে মেসেঞ্জার এসে ওনাকে একটি নোটিশ দিয়েছে যে তড়িঘড়ি এসে চাম্পারানকে ছেড়ে দেওয়ার জন্য, ইমিডিয়েটলি চাম্পারান থেকে আউট হওয়ার জন্য বলেছিল যে নোটিশে। আর গান্ধীজি কিন্তু এটা খুললেন, দেখলেন আর একটা সাইন করলেন, আর সাইনে তিনি লিখলেন, আই ডিসওবে দিস অর্ডার, আমি এই অর্ডার মানি না। আচ্ছা, যার ফলস্বরূপ কি হয়েছে জানেন? ইন কনসিকুয়েন্স গান্ধী রিসিভড এ সমন্স টু অ্যাপিয়ার ইন কোর্ট দ্য নেক্সট ডে। যার ফলস্বরূপ গান্ধীজির কাছে একটি সমন আসলো কোর্ট থেকে, কোর্টে উপস্থিত হওয়ার জন্য পরবর্তী দিন। কি সমন আসলো দেখি? কোর্টে যেতে হবে এখন মহাত্মা গান্ধী। কার জন্য কোর্টে যেতেছেন? ওনার ভাইয়ের জন্য, ওনার আঙ্কুলের জন্য না, এই প্রেজেন্টসের জন্য, কৃষকদের জন্য, ভারতীয় মানুষের জন্য দরদ দেখাতে। সেই অল নাইট গান্ধী রিমেইনড অ্যাওয়াক। He telegraphed Rajendra Prasad to come from Bihar with influential friends. He sent instructions to the ashram. He wired a full report to the Viceroy. আচ্ছা, সমস্ত রাত্রি গান্ধী তো আর ঘুমাননি, বিছানাতে আর শুয়ে থাকেননি, কোনো ধরনের ঘুম আসেনি ওনার চোখে। তিনি একটা টেলিগ্রাফ পাঠাইলেন রাজেন্দ্র প্রসাদের কাছে বিহার আসার জন্য, কয়েকজন ইনফ্লুয়েন্সিয়াল প্রভাবশালী কয়েকজন বন্ধুকে নিয়ে বিহারে আসার জন্য রাজেন্দ্র প্রসাদের কাছে টেলিগ্রাফ পাঠাইলেন। তিনি একটা ইনস্ট্রাকশন পাঠাইলেন ওনার নিজের আশ্রমে, এবং তিনি ভাইসরয়কেও ডিটেইলস দেওয়ার জন্য তিনি অনেক কিছু প্রস্তুত করেছেন, রিপোর্ট। আচ্ছা, মর্নিং ফাউন্ড দ্য টাউন অফ মতিহারি ব্ল্যাক উইথ পেজেন্টস দ্যাট ডিড নট নো গান্ধীজ রেকর্ড ইন সাউথ আফ্রিকা। সকাল হতে না হতেই দেখা যায় সমস্ত মতিহারি টাউন কালো হয়েছে। কিসের দ্বারা কালো? তার মানে মানুষের যাকে যাক এসে পড়ে গেছে। দ্য ক্রাউড অফ দ্য পিপুল গেদার্ড এট দ্য টাউন অফ মতিহারি। মতিহারি টাউনে মানুষের ভিড় উপচে পড়েছে। মহাত্মা গান্ধী সম্পর্কে আরেকটা কথা এখানে বাকি আছে। তারা মহাত্মা গান্ধী সম্পর্কে তারা তত বেশি জানে না, উনি সাউথ আফ্রিকায় কি রেকর্ড করেছেন সেটাও কিন্তু তাদের জানা ছিল না। আচ্ছা, দে হ্যাড মেয়ারলি হার্ড দ্যাট এ মহাত্মা হু ওয়ান্টেড টু হেল্প দেম was in trouble with the authorities. Their spontaneous demonstrations in thousands around the courthouse was the beginning of their liberation from fear of the British. আচ্ছা, তারা শুধুমাত্র এটাই জানে যে মহাত্মা গান্ধী একজন মানুষ, তিনি এসেছেন আমাদেরকে সহায় করার জন্য, আমাদের এই কষ্টের বিরুদ্ধে, দুর্দশার বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ানোর জন্য এখানে এসেছেন। আর উনি একজন আমাদের জন্য আশায়, উনি নিজে এখন বিপাকে পড়ে যাচ্ছেন। ওনাকে দেখার জন্য এবং ওনাকে হেল্প এবং সাপোর্ট করার জন্য অনেক মানুষ এখানে উপচে পড়েছিল। আর যখন তিনি মানুষের ঢল দেখেছেন, অনেক মানুষের উপচে পড়া মানুষ দেখলেন গান্ধীজি, তখন তিনি বললেন, আমাদের এখানে এটাই হবে মানুষের ভয় থেকে বেরিয়ে আসার একটা সোর্স হয়েছিল। মানুষ তো প্রথমে নিজে ভয় করতো নিজেকে, যে ব্রিটিশদেরকে, ব্রিটিশের নাম শুনলেই তো ভয় হতো। আর এই মানুষের যে ভিড় জমাট হয়েছে, আর সব মানুষ তো একই বাক্যে, মহাত্মা গান্ধীর কি হয়েছে, গান্ধীজি কেন আসেছিলেন আমাদের জন্য, এবং উনি আমাদের জন্য এসে উনি নিজেই কি বিপাকে পড়েছেন, কোর্টে যেতে হবে, ব্রিটিশ কোর্টে, ল কোর্টে। একথা সব কিছু শোনার পর সবাই এসেছে, তখন একই সাথে অনেকজন মানুষের সাথে জমাট হয়েছে। তখন মানুষের মন থেকে ব্রিটিশ সম্পর্কে একটা ভীতি ছিল, একটা ভয় ছিল। সেই ভয় থেকে বেরিয়ে আসার
একটা পন্থা বের হয়ে আসলো। তার মানে বই থেকে মানুষ অনেকটুকু বেরিয়ে আসলো নিজেকে স্বাধীন রাখতে গিয়ে। তো যাই হোক, the official felt powerless with Gandhi's cooperations. He helped them regulate the codes. He was polite and friendly. He was giving them concrete proof that their might, hitherto dread and unquestioned, could be challenged by Indians. আচ্ছা, এই ব্রিটিশ ল কোডের অফিসিয়াল যারা আছে তারা এখন সবাই ভীত হয়ে গেছে, তাদের ডর মালুম হয়ে গেল। কি রে, কি হতে অবস্থা! গান্ধীজিকে নোটিশ করা হয়েছে, সমন দেওয়া হয়েছিল আসার জন্য, এত মানুষ তৎসঙ্গে। এই মানুষদেরকে কন্ট্রোল করার জন্য গান্ধীজির সহায়তা চেয়েছিল সমস্ত অফিসিয়ালসরা। হ্যাঁ, তখন গান্ধীজি নিজেও মানুষদেরকে কন্ট্রোল করার জন্য তিনি সহায় করেছিলেন। আর গান্ধীজি সেদিন কিন্তু পোলাইট ছিলেন, খুবই নম্র এবং ভদ্র ছিলেন, কারণ গান্ধী চরম নরমপন্থী তিনি। আর গান্ধীজি নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু উনি ছিলেন চরমপন্থী। গিভ মি ব্লাড, আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, এইভাবে ওনার কথা। তো যাই হোক, উনি চরমপন্থী। আমাদের দেশ, আমাদের কাউন্ট্রি, আমাদের মাটি, আমাদের মানুষ, আমরাই থাকতে হবে, স্বাধীন করতে হবে, এই ধরনের ওনার মানে মেজাজ ছিল। তো এখানে গান্ধীজি তো সবকিছু রিপোর্ট, সবকিছু পোলাইটলি তিনি রেডি করে প্রস্তুত করে রেখেছেন। দ্য গভর্নমেন্ট ওয়াজ বাফুলড। দ্য প্রসিকিউটর রিকোয়েস্ট দ্য জাজ টু পোস্টপোন দ্য ট্রায়াল। অ্যাপারেন্টলি দ্য অথরিটিজ উইশড টু কনসাল্ট দেয়ার সুপারিয়র্স। গভর্নমেন্ট তখন কিন্তু বাফুলড হয়ে গিয়েছিল, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিল। আর জাজকে, কোর্টের উকিল বাদবাকি যারা ছিল, জাজকে বলছিল এটাকে পোস্টপোন করার জন্য, থামিয়ে রাখার জন্য, আজকে ওনার জন্য জাজ বা জাজমেন্ট বিচার কোনো শুনানি না হয়, এটার জন্য প্রত্যেকে জাজকে রিকোয়েস্ট করেছে আজকে এটার যাতে না হয়। আর জাজ তিনি নিজেও একটি সুপরামর্শ নেওয়ার জন্য ওনার সুপারিয়রের কাছে কিছু সময়ের জন্য স্থগিত রাখলেন। গান্ধী প্রটেস্টেড এগেইনস্ট দ্য ডিলে। হ্যাঁ, গান্ধীজি কিন্তু রাগান্বিত হয়েছিলেন, দেরি কেন করা হয়, জাজমেন্ট তো হতে হবে। হি রিড এ স্টেটমেন্ট প্লিডিং গিলটি, যে তিনি গিলটি হিসাবে, দায়ী দোষী হিসাবে একটা স্টেটমেন্ট তিনি পড়েছিলেন বা পেয়েছিলেন। তো গান্ধীজি এখন বলতেছেন, না, কেন দেরি করলে তো হবে না, আমি একজন গিলটি হিসাবে আমাকে শাস্তি দিতেই হবে। He was involved, he told the court, in a conflict of duties. On the one hand, not to set a bad example as a lawbreaker. On the other hand, to render the humanitarian and national service for which he had come. গান্ধীজি তিনি ইনভলভ হয়েছিলেন কোর্টের সাথে, তিনি একজন আইন অমান্য করেছেন, একটা আইনের বিরোধী কাজ করেছিলেন, কিন্তু গান্ধীজি সেজন্য আসেননি, বা গান্ধীজি এটাও তিনি নিজের জীবনে একটা কালো সিগন্যাল লাগাইতে চাননি যে উনি একজন ল ব্রেকার, একজন আইন অমান্যকারী ব্যক্তি এতে লাগাইতে চাননি, বরং তিনি এখানে এসেছিলেন আরেকটি ভালো একটি মকসুদ এবং উদ্দেশ্যকে নিয়ে, যে এখানকার মানুষদের জন্য শান্তি এবং তাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারেন এই উদ্দেশ্যে। হি ডিসরিগার্ডেড দ্য অর্ডার টু লিভ। তিনি গান্ধীজি এখান থেকে চলে যেতে, আবার আজকে কোর্ট থেকে সে চলে যেতে তিনি চাইলেন না। নট ফর ওয়ান টু রেসপেক্ট ফর দ্য লফুল অথরিটি, বাট ইন অবিডিয়েন্স টু হায়ার ল অফ আওয়ার বিং, the voice of the conscience, he asked the penalty due. তো যাই হোক, সর্বোপরি গান্ধীজি এটাই চেয়েছেন যে ওনার যেন শাস্তি হয়, ওনার যে রায় হয় এবং যে পেনাল্টি দেওয়া হয়, যে রায় ভার্ডিক্টটা ওনার উপর দেওয়া হবে, ওনার শাস্তিটা তিনি মাথা পেতে গ্রহণ করবেন, তিনি গান্ধীজি বলেছিলেন। তো তড়িঘড়ি এটাকে আমাকে শোনান, তো এই তড়িঘড়ি এই শাস্তি নেওয়ার ব্যবস্থা করুন, এটা জানিয়েছেন মহাত্মা গান্ধীজি। The magistrate announced that he would pronounce the sentences after 2 hours recess and asked Gandhi to furnish bill for those 120 minutes. Gandhi refused. The judge released him without bail. হ্যাঁ, ম্যাজিস্ট্রেট অ্যানাউন্স করলেন যাতে করে তিনি 2 আওয়ার্স 2 ঘন্টার জন্য রেসেস নেওয়ার জন্য, 2 ঘন্টা আপাতত স্থগিতাদেশ রাখার জন্য, এবং গান্ধীজিকে বললেন একটা অ্যাপ্লিকেশন করতে বা একটা বেইলের জন্য একটা অ্যাপ্লিকেশন লিখতে 120 মিনিটের জন্য। গান্ধীজি কিন্তু অস্বীকার করলেন, না, আমি কেন বেইলের জন্য বেইল আবেদন লিখবো, বেইলের অ্যাপ্লিকেশন লিখবো। যাই হোক, পরবর্তীতে দ্য জাজ রিলিজড হিম উইদাউট বেইল।
বিনা বেল ছাড়া জাজ তাকে রিলিজ দিয়েছিল। When the court reconvened, the judge said he would not deliver the judgment for several days. Meanwhile, he allowed Gandhi to remain at the liberty. আচ্ছা, অনেক দিন গেল, চলে গেল, তো এই কেস যেটা আছে এটার কোনো কিছু কোনো নোটিশ আর নোটিফিকেশন কোনো কিছু আইলো না, এবং গান্ধীজিকে স্বাধীনভাবে থাকার জন্য গান্ধীজিকে স্বাধীনভাবে থাকতে তারা কোনো প্রতিবাদ করলো না। রাজেন্দ্র প্রসাদ, বিরিজি কিশোর বাবু, মৌলানা মাজহারুল হক and several other prominent lawyers had arrived from Bihar. They conferred with Gandhi, and what would they do if he was sentenced to prison? Gandhi asked. Why the senior lawyers replied they had come to advise and help him. If he went to jail, there would be nobody to advise and they would go home. আচ্ছা, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে। রাজেন্দ্র প্রসাদ, বিরাজি কিশোর বাবু, মৌলানা মাজহারুল হক সহ অন্যান্য আরো প্রমিনেন্ট কয়েকজন লয়ার, আইনজীবী সেখানে গান্ধীজির সাথে এসেছিলেন বা গান্ধীজির জন্য এসেছিলেন। তখন গান্ধীজি একটা উপযুক্ত একটা কথা বললেন, যদি আমাকে এই প্রিজনে দেওয়া হয়, জেল কাটতে বলা হয় আমাকে, সবাইকে বললেন, সব অ্যাডভোকেটদেরকে, উকিলদের, লয়ারদেরকে বললেন জেল কাটতে বলা হয়, তখন আপনারা কি করবেন? তখন প্রত্যেকজন উকিল, লয়ার্স তারা পরামর্শ করে তারা জানিয়ে দিল, যদি আপনাকে জেলের ভরে আপনার পেনাল্টি শোনায় এবং আপনার সেই শাস্তি বুক করতে হয়, জেলে যেতে হয়, তাহলে আমরা আর তার কী করবো? করার তো আর কিছুই নেই। উই শ্যাল রিটার্ন টু আওয়ার হোম, আমরা বাড়িতে ফিরে যাব, এছাড়া আর কিছুই করার তো নেই। নেক্সট, হোয়াট অ্যাবাউট দ্য ইনজাস্টিস টু দ্য শেয়ারক্রপার্স? গান্ধী ডিমান্ডেড। দ্য লয়ার উইথড্র দ্য কনসাল্ট। গান্ধীজি বললেন, এই শেয়ারক্রপার্স, বাগিবান্ধা খেতদারদের প্রতি কি যে ইনজাস্টিস চলছে, অবিচার, অন্যায় চলছে। গান্ধীজি যেটা ডিমান্ড করেছিলেন, যে উকিল, লয়ার যারা আসিল তারা নিজেও উইথড্র করতেছে, যে উইথড্রের জন্য তারাও পরামর্শ চালিয়ে যাচ্ছে। Rajendra Prasad has recorded the offshoot of their consults. They thought amongst themselves that Gandhi was totally a stranger, and yet he was prepared to go to the prison for the sake of peasant if they, on the other hand, being not only residents of the adjoining districts, but also those who claim to have served those peasants, should go home, and it would be shameful desertion. হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ একটা কথা। প্রত্যেক লয়ার তো উকিলদের, অন্যান্য লয়ারদেরকে নিয়ে একটি আলোচনা বিলোচনা করছিলেন, যদি গান্ধীজি ডেথ সেন্টেন্স পেনাল্টি শোনানো হয়, যেন উনি প্রিজনে থাকতে হবে, প্রিজনে থাকবেন। তো সেই একই মুহূর্তে, একই অবস্থাতেই রাজেন্দ্র প্রসাদ একটা কনক্লুশন টানলেন যে গান্ধীজি তো একজন দূরের মানুষ, অন্য এক স্থানের মানুষ, কিন্তু আমরা তো একই নিয়ার বাই ভিলেজের, একটা নিকটত্ব একটা গ্রামের। আমরা যদি নিজেকে সরিয়ে নেই, আর গান্ধীজি দূরের একজন মানুষ, আমাদের শেয়ার ক্রপার্সের জন্য, প্রেজেন্টসের জন্য তিনি নিজে জেল কাটতে বাধ্য, এবং আমরা কিন্তু এখানে থাকবো এবং ঘরে ঘরে ফিরে যাব, এটা কিন্তু অন্যায়, এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক বিষয়। তখন সঙ্গে সঙ্গে রাজেন্দ্র প্রসাদ কনক্লুশন বললেন, আমরা রাজি আছি, যদি আপনাকে জানানো হয় এই শাস্তি বুক করতে হয় জেলে গিয়ে, তাহলে আমরাও আপনার সাথে সঙ্গী হব। উই শ্যাল ফলো টু জেল অ্যালং উইথ ইউ, আপনার সাথে আমরা নিজেও জেলে যাব। তো যাই হোক, এখানে গুরুত্বপূর্ণ ভিডিও লম্বা হতে চলেছে, আর আরও একটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ সম্পাদন করার চেষ্টা করব। তো এখানে থাকুক, পরবর্তীতে গান্ধীজির সাথে আরও কিছু লিখবেন, অনেক মজার কাহিনী আছে, নেক্সটটা কাহিনী আপনারা শুনবেন, আমি নিজে আলোচনা করব। তো এখানে রাখি, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং আমার ভিডিওটি অন্যর সাথে শেয়ার করার জন্য মিনতি রাখি। তো ঠিক আছে, বাই বাই।